রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবেন প্রধান উপদেষ্টা। যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগ, তবে নির্বাচনে অংশ নিতে পারবে না। মানুষ নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে বিএনপি। 5 দফা দাবিতে জামাত ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি। খাগড়াছড়িতে 144 ধারা বহাল, পাহাড়ে অস্থিরতায় গভীর ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ 5,10,000, সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে 27,000 টাকা বেশি গুনতে হবে। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্ত পুণ্যার্থীর ভিড়, পূজা কেন্দ্র করে গুজব প্রতিহতের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে কিছুক্ষণ পরই মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে। কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান সহ সম্মেলনে অন্তত 75টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশ নিচ্ছেন। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে এই সম্মেলন। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার সহ সংকটের মূল কারণগুলো মোকাবেলায় উদ্যোগ গ্রহণ। সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময় সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে। অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ওআইসির হয়ে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের পক্ষে কুয়েত প্রতিনিধিত্ব করবে। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে, এমন আভাস দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিতও করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে সচল হলেও দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানান ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। It's a wrong criticism because we have not banned Awami League. Simply activities has been suspended. The party is still there. They remain valid as a party. Anytime it could be open. বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনগণ নির্বাচনমুখী, নির্বাচনের আমেজ বইছে সারা দেশে। এখন যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনকে বাধা দিতে চায়, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চায় না বিএনপি, সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন তিনি। বিএনপির এই নেতা জানান, রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে শক্তিশালী সরকার গঠনের পথে দেশ এগিয়ে যাচ্ছে। ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদী তিনি। বলেন, নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপে 12 দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। রাজধানীতে আলাদাভাবে দল দুইটি এই কর্মসূচি ঘোষণা করে। দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। গ্যালমান শফির রিপোর্ট। পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। এর আগে চলতি মাসে প্রথম দফায় দলগুলো নানা কর্মসূচি পালন করে। মঙ্গলবার দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করে জামাতে ইসলামী। সরকার তাদের 5 দফা না মানলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাতের সেক্রেটারি জেনারেল। সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে নৈতিক ও আইনগত বৈধতা হারাবে সরকার। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত, ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। ধারাবাহিক কর্মসূচি ও সংলাপ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ইসলামী আন্দোলনের মহাসচিব একথা জানান। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, এখনো বহাল ১৪৪ ধারা। সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা চলবে। এদিকে গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পুরো পার্বত্য অঞ্চল এখনো থমথমে হলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। বহাল রয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি বিবেচনায় মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বলেন, পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ। সার্বিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা চলবে। ৩ পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে। খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। ১৪৪ ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। এদিকে গুইমারার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। যেখানে যে কর্মসূচি চলছে, অবরোধের কর্মসূচি চলেছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় ৮টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই ৮টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব। পার্বত্য অঞ্চলের চলমান সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার গুম, খুন ও নির্যাতন চালিয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল ২৪-এর গণ অভ্যুত্থান। জুলাই আগস্ট আন্দোলন চলাকালে ৪১ জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে, আর ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এসব তথ্য জানান তদন্তকারী কর্মকর্তা। আহমেদ সরারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যা করেছে এমন অভিযোগ এনে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। মামলার সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলমগীর মঙ্গলবার দেয়া তার সাক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন দেখান। প্রতিবেদনে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের চিত্র ফুটে ওঠে। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি মানবাধিকার রক্ষায় সচেষ্ট, মানবাধিকার সনদে উনি স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো, একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে হত্যার তথ্য গোপন করার জন্য। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে। ৫০টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন। সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা আলমগীর জানান, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার নানা অপকর্ম করেছে। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার লালিত
তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছিলেন। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো। আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন, সেই ব্যক্তিটি যা আমাদের হাতে এসেছে। শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হচ্ছে তিনি সেটা করেছেন। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। 6 অক্টোবর পরবর্তী দিন ঠিক করা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় 2026 সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। হজ যাত্রীদের সুবিধা এবং আবাসন ব্যবস্থার উপর ভিত্তি করে এই প্যাকেজগুলোর সর্বনিম্ন খরচ 5,10,000 টাকা এবং সর্বোচ্চ খরচ 7,50,000 টাকা। গত বছরের তুলনায় বিশেষ প্যাকেজে 51,000 এবং সাধারণ প্যাকেজে 27,000 টাকা বাড়তি গুনতে হবে হজ ইচ্ছুকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, হজের ক্ষেত্রে সরকারি প্যাকেজ অনুসরণ করেই নতুন প্যাকেজ ঘোষণা করছেন তারা। প্রতি বছর বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে 2টি হজ প্যাকেজ থাকলেও এবছর সাশ্রয়ী নামে আরেকটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে বলা হয়, বিশেষ হজ প্যাকেজের জন্য হজ গমনোচ্ছেদের গুনতে হবে 7,50,000, সাধারণ প্যাকেজের জন্য 5,50,000 এবং সাশ্রয়ী প্যাকেজের জন্য 5,10,000 টাকা। হাব মহাসচিব জানান, মক্কায় সাধারণ প্যাকেজের হজ ইচ্ছুকদের 700 মিটারের মধ্যে রাখলেও সাশ্রয়ী প্যাকেজের অন্তর্ভুক্তদের রাখা হবে 4 থেকে 5 কিলোমিটার দূরে। সৌদি সরকার কর্তৃক কোন খাতে খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে এবং একই সাথে বিমান ভাড়া হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। এই বছর কোরবানি সহ কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় সরকারি ও বেসরকারি মাধ্যমের প্যাকেজে কোরবানির অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিমান ভাড়া কমলেও হজ প্যাকেজ গত বছরের তুলনায় বেশি কেন, এমন প্রশ্নে সৌদি অংশে বিমা সহ অন্যান্য খরচ বাড়ানোর কথা জানান হাব সভাপতি। টিকিটের দাম 1,30,000-40,000-এর উপরে কোনো ভাড়া হতে পারে না। আমাদের কথায় তারা সন্তুষ্ট হয়ে এই টিকিটের দাম প্রথমে $200 কমাইছিল, পরে ওই যে তাদের যে বোর্ড আছে বোর্ডে তখন $1,100 বৃদ্ধি করছে। তবে ওনারা বলছে যে এই ভাড়া $100 আরো কমতে পারে, যখন কমবে তখন আমরা হাজিদেরকে এই টাকাটা ফেরত দিয়ে দিব। কোন হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে হাবের কিছু করার নেই বলে জানান নেতারা। আমরা ইনশাআল্লাহ আশা করতেছি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা হয়েছে মহাষ্টমীতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী কুমারী হচ্ছে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। এবার কুমারী পূজায় কুমারী হয়েছেন 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভিড় করেন শত শত ভক্ত পুণ্যার্থী। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মূল আকর্ষণ কুমারী পূজা। প্রতি বছরের মতো রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে এবারও বিশেষভাবে আয়োজন করা হয় কুমারী পূজার। সকাল 11টায় শত শত ভক্ত, পূর্ণার্থী ও দর্শনার্থীদের ঢল নামে মন্দিরে। সনাতন ধর্মমতে অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়। সকল নারীদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা দেখানো এই পূজার একটি বিশেষত্ব। মা দুর্গার প্রতি একটু আমার দুর্বলতা রয়েছে, কারণ কুমারী আজকে যে পূজাটা হলো সেই কুমারী কিন্তু মা দুর্গার রূপেই আবির্ভূত হয়েছে। আজকে
মানুষ রূপে এই দেবীকে আমরা পূজা দিলাম কেন, তার মধ্যে আমরা দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি। শারদীয় শুভেচ্ছা সবাইকে, আর সকলের শান্তি চাচ্ছি, দেশের শান্তি চাচ্ছি। কুমারী পূজা করি এটা মাতৃজ্ঞানে, ওনাকে আমরা মাতৃজ্ঞান করি, মায়ের মতো মানি এবং মায়ের মতো মর্যাদা দেই। ওনার মাধ্যমে আমরা পুরো নারী জাতিকে শ্রদ্ধা করি, সম্মান করি। কুমারী পূজার মাধ্যমে মানুষের ভেতরে আরও অনেক ভিন্ন মতবাদ আসতে পারে, তবে আমি বলবো যে এই দৃষ্টিকোণটা আরো সুন্দর হবে। নারীদের সম্মান দেখাতে দুর্গার একটি রূপ হিসেবে 6 থেকে 16 বছরের এক কুমারীকে বসিয়ে মাতৃরূপে এই পূজা করা হয়। এবারের কুমারী 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। কুমারী পূজায় তার শাস্ত্রীয় নাম মালিনী। বয়স অনুসারে দেয়া হয়েছে এই উপাধি। কুমারী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু শাস্ত্রে। সনাতন ধর্মের যে দুর্গা পূজার অনুষ্ঠান, সেই দুর্গা পূজার অনুষ্ঠানে অনেক জায়গাতে কুমারী পূজাও অনুষ্ঠিত হয়। তার কারণ হচ্ছে শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ। এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। সেই শাস্ত্রবিধান অনুসরণ করে আমরা এই আমাদের রামকৃষ্ণ মঠ ঢাকায় 100 বছরেরও বেশি সময় ধরে এই কুমারী পূজার অনুষ্ঠান করে চলেছি দুর্গা পূজার সময়। পূজাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, এই বিষয়ে দর্শনার্থীদের সহযোগিতা চেয়েছেন কর্তৃপক্ষ। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। পাহাড়ে যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন না হয়, সেই জন্য একটি মহল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরের পূজা পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খাগড়াছড়ির ঘটনায় বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসীদের আটক করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজাকে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরে থেকে যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে। পলাতক ফ্যাসিস্ট সদস্যরা এখনও সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়া সহ যে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শও তার। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে। সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজাটা যেন ভালোভাবে হতে পারে। সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকে মদতদাতা রয়ে গেছেন। সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন ও ফ্যাসিস্টদের মোকাবেলা করা। লুট হওয়া অস্ত্র বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি গ্রুপ কিংবা আরসার হাতে রয়েছে বলে তাদের ধারণা। জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে 49টি ঘটনায় 15টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 19 জনকে। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। সমসাময়িক বিষয় নিয়ে সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। এতে আইজিপি বাহারুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা দেয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 49টা ঘটনা জানান, নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্ট ও বিরোধী শক্তি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ। আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না, আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি সামনে যাব এবং আমি সফল হব। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, আই মিন অ্যাকচুয়ালি। আর কোন শক্তি, এটা তো ভেগই হবে। আমি কি বলতে পারবো আপনাকে মিস্টার অ্যান্ড্রু ফিল্টার ফ্রম কোপেনহেগেন অফ ডেনমার্ক, হি ইজ ওয়ান অফ দোজ? আমি এটা বলতে পারবো না। দের আর সো মেনি পিপল, সো মেনি কি বলে পার্টিজ, সো মেনি গ্রুপস অ্যাকচুয়ালি। আপনারা জানেন, যারা পরাজিত ফ্যাসিস্ট তারা তো অবশ্যই একটা পার্টি। তো কাজে ওদের যারা দোজ হু সাপোর্ট দেম, দোজ আর মেম্বার্স অফ দ্যাট পার্টি, তারা তো অবশ্যই একটা বিরোধী শক্তি ন্যাচারালি, এন্ড দেয়ার আর আদার্স অফকোর্স। পুলিশের লুট হওয়া অস্ত্র বিভিন্ন অপরাধীর হাতে, তা উদ্ধারে অভিযান জোরদারের কথা জানান তিনি। কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা নিয়েও। ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদীর কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ। আপনারা দেখেছেন 1 বছরে মাত্র আমরা 55টা দিতে পেরেছি।
এখন 1700 মামলার চার্জশিট দিতে কত বছর লাগে আল্লাহ জানে। সেই জন্য এই নিরীহ নির্দোষ লোকদের হয়রানি থেকে বাঁচানোর জন্য এই বিধানটা সরকার করেছেন। এখন যে কেউ ইচ্ছা করলে আবেদন করতে পারে পুলিশ সুপারের কাছে যে আমি জড়িত ছিলাম না, আমার সমস্ত বিষয় বিচার বিবেচনা করে আমাকে এই দায় থেকে মুক্তি দিন। এদিকে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, পূজার নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান আমাদের জোরদার আছে, আমরা মাদক অভিযান এটাও পরিচালনা করছি। আমরা যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী, যারা ওয়ারেন্টের আসামি বা যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, এই রকম অপরাধে যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনকালীন সহিংসতা ও নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির কথাও জানান তিনি। অপরাধ কর্ম যারাই করুক তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। গাজীপুরে এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নামে দুইটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশন দ্রুতই গণবিজ্ঞপ্তি দেবে। এছাড়া আরও অনুসন্ধান ও মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য আরও 12টি দল ইসির তালিকায় রয়েছে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। সেপ্টেম্বরেই নতুন দলগুলোর নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশনের এমন আশ্বাসে নিবন্ধনের অপেক্ষায় ছিল জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 143টি দল আবেদন করে নির্বাচন কমিশনে। তবে প্রাথমিক যাচাই বাছাই 22টি দল তালিকায় ওঠে, যার মধ্যে 2টি দল চূড়ান্তভাবে নিবন্ধনের যোগ্য বলে গণ্য হয়। আর আদালতের রায় থাকায় নিবন্ধন পাওয়ার যোগ্য নেজামে ইসলাম পার্টি। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে তফসিল নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। তালিকায় থাকা দলগুলোর মধ্যে 12টি দল যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে, যার মধ্যে 9টি মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের জন্য আর 3টি সচিবালয় পর্যায়ের যাচাই বাছাইয়ের জন্য। কিছু কিছু ব্যাপারে তথ্যের সন্নিবেশ করাতে অসুবিধা আছে, যেমন যে তথ্যটা একটা দলের জন্য সত্যি আরেকটা দলের জন্য দেখা যাচ্ছে সেটা অপ্রাসঙ্গিক, আবার তাদের দলের জন্য যেটা সত্যি আবার অন্য দলের সঙ্গে অপ্রাসঙ্গিক। সেই জন্য সার্বিক বিবেচনায় এইভাবে এই জিনিসটাকে নেওয়া হয়েছে, যে প্রকারান্তরে না বলবো না, তার থেকে বরং আরেকটু যাচাই করে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া হবে। তালিকায় থাকা 7টি দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নামঞ্জুর করেছে কমিশন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগতভাবে শাপলা প্রতীক এনসিপির প্রাপ্য। এই প্রতীক পেতে প্রয়োজনে আদালতে বা রাজপথে যাবেন তারা। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং জুলাই সনদের আইনগত ভিত্তির মধ্য দিয়ে মৌলিক সংস্কারগুলোর বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি। ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলেও জানান সার্জিস আলম। আমাদের শাপলা পাওয়ার সাথে এই নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই, আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। এটার লড়াইটা আলাদা। এটা আমরা আমাদের মতো করে যদি আইনগতভাবে যাওয়া লাগে, রাজপথে যাওয়া লাগে, আমরা সেভাবে যাবো। এটার সাথে নির্বাচন আগানোর পিছনে কোনো সম্পর্ক নেই।
সিন্ডিকেট ভাঙতে ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করে নিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারেনি, তবে রিজার্ভ বেড়ে 18 বিলিয়ন থেকে দাঁড়িয়েছে 30 বিলিয়ন ডলারে। জানান, গত কয়েক মাসে অন্তর্বর্তীকালীন সরকার রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। নির্বাচন নিয়ে এখন আর অনিশ্চয়তা নেই বলেও তার দাবি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। টাকাটা যখন পাচার করে তখন যারা পাচার করে তারা বুদ্ধি টুদ্ধি জানে সব কীভাবে করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল ইসেরেই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন একটা আমি আর্টিকেল দেখলাম যে না একটু গতি হয়। আমার অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিসও কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। পরে নিজ কক্ষে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, 5 আগস্টের পর চাঁদাবাজি অনেকাংশে বেড়েছে। আগে যেখানে 1 টাকা দিতে হতো, এখন সেখানে 1.5 টাকা দিতে হয় বলেও মন্তব্য করেন তিনি। চাঁদাবাজি বেড়েছে না হলেও কিন্তু ইনসিডেন্ট বা চাঁদাবাজির প্রকোপ যেটা খুব কমেছে না, বরং যেহেতু এখন অনেক রকম ইন্টারেস্ট, আমার মনে হয় কিছুটা প্রকোপটা একটু বেড়ে গেছে। মানে আগে 1 টাকা হলেও তো এখন 1.5 টাকা লাগবে, 2 টাকা দিতে হবে। এটা ওই যে অনেকটা মার্কেট প্রাইস, জিনিসপত্রের দাম বাড়ে তো চাঁদার হারও কিছুটা বেড়ে গেছে। আমরা চেষ্টা করে পারি না, এটা আমার সীমাবদ্ধতা। ইচ্ছা ফেলুর মানে চেষ্টা করার পর যদি না পারি তখন হলে আমাদের সেই সেন্সে আমাদের অ্যাটেম্পটা ইচ্ছা হয় না, কিন্তু আমরা তো চেষ্টা ত্রুটি তো করি না। নির্বাচন নিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেয়ার পর আবারও ফিরে যাবেন শিক্ষকতায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চিহ্নিত ব্যাংক লুটেরাদের কুলাঙ্গার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, 10-15 জন কুলাঙ্গারের সম্পদ শুধু বাজেয়াপ্ত করার আদেশ দিলেই হবে না, তাদের সম্পদ সরকারের খাতায় নিতে হবে। সামষ্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে সকালে PRI আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন থাকলে গভর্নরকে পালিয়ে যেতে হতো না। মৃতপ্রায় ব্যাংক একীভূত করলে ভালো হয়ে যাবে এমন ধারণা সঠিক নয় বলেও মনে করেন তিনি। মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান বলেন, বিনিয়োগকারীরা রাজনৈতিক সরকারের প্রতীক্ষায় রয়েছেন। রপ্তানি, রেমিটেন্স ও রিজার্ভ ঘুরে দাঁড়ালেও জ্বালানির সংকট এখনো দুশ্চিন্তার বিষয়। এক প্রশ্নের জবাবে ফরাসউদ্দিন বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এক হওয়া ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য দায়ী। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা জানিয়েছেন, গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে তৎপর রয়েছে একটি গোষ্ঠী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গোষ্ঠীটি খুব বেশি সুবিধা করতে পারছে না। পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে রাজধানীর NTMCর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, এবার এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয়, গুজব ঠেকাতেও কার্যকরী ভূমিকা রাখা যাবে। আনসার থেকে শুরু করে পূজায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। সরকার চাইলে জাতীয় নির্বাচনেও NTMC অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম পরিচালনা প্রস্তুত রয়েছেন বলেও জানান মহাপরিচালক। তবে সম্প্রতি বিভিন্ন অডিও ফাঁস নিয়ে NTMCর সম্পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন প্রধান উপদেষ্টা। যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগ, তবে নির্বাচনে অংশ নিতে পারবে না। মানুষ নির্বাচনমুখী, কেউ বাধা দিতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে বিএনপি। 5 দফা দাবিতে জামাত ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি। খাগড়াছড়িতে 144 ধারা বহাল, পাহাড়ে অস্থিরতায় গভীর ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ 5,10,000, সাধারণ প্যাকেজে গতবারের চেয়ে 27,000 টাকা বেশি গুনতে হবে। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্ত পুণ্যার্থীর ভিড়, পূজা কেন্দ্র করে গুজব প্রতিহতের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।